টিবিএস ইনসাইটে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক, আমাদের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে সালমান এফ রহমান, এস আলম পুঁজিবাজারে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, তারা এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে তাদের কর্মকাণ্ড ইনভেস্টিগেট করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটি 4 সদস্যের কমিটি। তারা 60 দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিবেন। প্রতিবেদনটি লিখেছেন আমার সহকর্মী আহসান হাবিব তুহিন, তিনি স্টাফ রিপোর্টার। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত শুনবো যে আসলে কমিটি কিভাবে কাজ করবে বা অন্যান্য যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে। বেশ হাই প্রোফাইল লোকজনের বিরুদ্ধেই কিন্তু এই ধরনের অ্যাকশন অনেক দিন দেখা যাচ্ছিল না পুঁজিবাজারে। তুহিন ভাই, স্বাগতম। ধন্যবাদ বাবু আপনাকে। যে আপনার লাস্ট হচ্ছে যে অ্যাকশন, যে আপনার সালমান এফ রহমান অ্যান্ড এস আলম দুইজনের ভয়ে তো এই নিয়ন্ত্রক সংস্থায় কেউ কোনোদিন কথা বলেছে বলে আমরা শুনিনি আর কি। তো এটি হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের সুফল। যে আসলে এই কমিটি কিভাবে কাজ করবে একটু যদি বিস্তারিত বলেন। সালমান এফ রহমান এবং এস আলম এরা হচ্ছে এই শেখ হাসিনা সরকারের সময় থেকেই বেশ ওপেন সিক্রেট মূলত যে তারা ব্যাপক পরিমাণ অনিয়ম এবং কারসাজির সঙ্গে জড়িত, কিন্তু সরকারের কোনো পক্ষই তাদের বিরুদ্ধে কথা বলার তখন সাহস পেত না। এই রিজিমটা যখন চেঞ্জ হলো, নতুন সরকার আসলো, চারদিকে রিফর্ম, তারই ধারাবাহিকতায় কমিশনের রিফর্ম হয়েছে এবং নতুন যারা আসছেন ওনারা এই দুই হাই প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে যারা সরকারের সুবিধাভোগী সরাসরি, তাদের কোনো রং ডুইং আছে কিনা, ক্যাপিটাল মার্কেটে তাদের ম্যানিপুলেশনের সাথে তারা জড়িত কিনা, সে এবং তাদের হচ্ছে সংশ্লিষ্ট যে বেক্সিম গ্রুপের বিভিন্ন কোম্পানি, এস আলম গ্রুপের এবং এস আলমের ফ্যামিলি মেম্বাররা, তাদের কোনো রং ডুইং আছে কিনা, যেগুলো বিগত এই নতুন সরকারের সময় পত্রপত্রিকার রিপোর্ট হিসেবে প্রকাশ হয়েছে, এগুলো তারা আমলে নিয়ে এবং সুনির্দিষ্টভাবে অভিযোগ যাতে করা যায় এই জন্য তারা একটা তদন্ত কমিটি গঠন করছে 4 সদস্যের। এবং এই কমিটি তাদের এই প্রত্যেকটা কোম্পানি এবং ব্যক্তি পরিবারের বিভিন্ন ব্যক্তি এবং তাদের নামে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে কিংবা কোনো আনডিসক্লোজ সোর্স থেকে টাকা এসে ক্যাপিটাল মার্কেটে ইনজেক্ট হয়েছে কিনা, সেটা কি মার্কেট ম্যানিপুলেশনের সাথে জড়িত কিনা, এগুলো তারা খুঁজে বের করবে। এবং কমিশনের সেই এবিলিটিও আছে, তাদের সার্ভিলেন্স সিস্টেম আছে এবং তারা চাইলে যে কারো হাউস কিংবা স্টেক হোল্ডার থেকে তথ্য নিতে পারে এবং সেই অ্যাক্সেস তাদেরও আছে। আমরা আশা করি যে কমিশন অত্যন্ত নিরপেক্ষ জায়গা থেকে এই যে লাখ লাখ বিনিয়োগকারীর যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই রং ডুইং ম্যানিপুলেশনের জন্য, তারা কিছুটা হলেও হচ্ছে ন্যায় বিচার পাবে। এবং কমিশন যদি কোনো জড়িতদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে থাকে, সেক্ষেত্রে সে নিজেও জরিমানা করতে পারে, পাশাপাশি ক্রিমিনাল কেস করার মাধ্যমে তাদেরকে জেলেও পাঠানো, ফৌজদারি মামলা যেটা কমিশন সরাসরি তো আর জেলে পাঠাইতে পারে না, তাকে মামলা করতে হয় এবং সেই আইনের তার সেই এখতিয়ারও আছে। সে মামলা করলে তাদেরকে জেলও হইতে পারে, এই ধরনের উদাহরণ আছে। এর আগে কেন আপনারা বলবেন যে কেন তারা এর আগে এই স্টেপটা নেয়নি? স্টেপটা নিয়েছে। এর আগে সালমান এফ রহমানের বেক্সিমকো শেয়ার কারসাজি নিয়ে একটা তদন্ত প্রতিবেদন হয়েছে, সেটা 2021 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ করছে। তখন শিবলি রুবায়েত ছিলেন কমিশনের চেয়ারম্যান। তো এই তদন্ত প্রতিবেদন 2021 সালে তার কাছে জমা পড়েছে এবং সে 2 বছর, প্রায় 3 বছর সে এই প্রতিবেদনটা তার কাছে রেখে দিয়েছে, তার দপ্তরে কোনো অ্যাকশন নেননি। কারণ ওই প্রতিবেদনটা আমাদের ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ডে পাবলিশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে যেসব প্রতিষ্ঠানগুলো জড়িত এই হচ্ছে ম্যানিপুলেশনে, বেশিরভাগই হচ্ছে কোনো না কোনোভাবে সালমান এফ রহমান লিঙ্ক কোম্পানি তার সঙ্গে মানে জড়িত হয়েছে, কিন্তু সরাসরি নাই। শেল কোম্পানি যেটাকে বলে ওইরকম ভাবে সে জড়িত, প্রক্সি লোক দিয়ে এগুলো আপনার করা হয়। এস আলমের বিষয়টি আমি যতটুকু পড়ে জেনেছি যে মেইনলি আপনার অনেকগুলো ব্যাংক, এর মধ্যে বেশিরভাগই লিস্টেড ব্যাংক, এগুলো তারা নামে বেনামে বিভিন্ন ফরম্যাটে এগুলো শেয়ার কিনেছে, তারপরে বোর্ডগুলো আপনার দখল করে তারপরে শেষ পর্যন্ত যেটি হয়েছিল আপনার মনে আছে কিনা, যে নতুন বিসেক রিস্ট্রাকচার হওয়ার পরপরই আপনার একটি উদ্যোগ নিয়েছে বিএফআইউর, যে
আপনার সুপারিশের ভিত্তিতে, যে তারা বলছিল যে আসলে এই যে 6টি ব্যাংক, এখানে যত ডিরেক্টরস আছে সবাই এস আলমের লোক, এন্ড তাদের প্রত্যেকের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল, তারা যাতে কোনো শেয়ার বিক্রি করতে না পারেন। তো এস আলম সম্পর্কে আপনাদের, এস আলম সম্পর্কে কমিশন যে প্রধান অভিযোগটা করছে যে 2017 সালে সে নামে বেনামে এবং তার গ্রুপ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নামে প্রচুর শেয়ার কিনেছে। সেটা তখন খায়রুল হোসেন সাহেব ছিলেন কমিশনের চেয়ারম্যান, এবং উনার প্রশ্রয় এই কাজটা হয়েছে। যেহেতু সার্ভিলেন্স সিস্টেম আছে, তারা ধরতে পারে যে কে কার উল্লেখযোগ্য শেয়ার যদি কেউ কিনতে চায় অবশ্যই তাকে একটা আইন প্রসিডিউর মধ্যে যেতে হয়। এই ধরনের কোনো নিয়ম নীতি পালন করা হয়নি। হঠাৎ করে মানুষ জানতে পারলো যে এস আলম ইসলামী ব্যাংকটা দখল করে নিয়েছে, এবং গণমাধ্যমে এই নতুন সরকারের সময় রিপোর্ট আসছে, এবং তখনও অনেক কিছু গণমাধ্যমে হয়েছিল, বিজনেস স্ট্যান্ডার্ডও হয়েছিল, যে এস আলম নিয়ম লঙ্ঘন করে প্রচুর টাকা ইসলামী ব্যাংক থেকে সরিয়েছে। এর পাশাপাশি আরও 4টা ব্যাংক আছে, ওইখান থেকেও তারা টাকা সরিয়েছে, এবং এই টাকা ক্যাপিটাল মার্কেটে কোনো ধরনের ইনভলভমেন্ট কিংবা ম্যানিপুলেশন জড়িত কিনা কমিশন এখন এই জিনিসগুলো খতিয়ে দেখার জন্য এই কমিটিটাকে দায়িত্ব দিয়েছে। এবং এটাও তারা ওই যে সালমান এফ রহমান সাহেবের সম্পর্কেও তারা এই একই একটা অভিযোগ এনেছে যে তিনি নাকি 1980 সাল থেকেই ঋণ খেলাপি হিসেবে অভিযুক্ত, এবং কমিশন এই বিষয়টা আমলে নিয়েছে। এছাড়া 1996 সালের যে শেয়ার মার্কেট ক্র্যাশ এবং 2010-11 ক্র্যাশ, ওইখানেও ওনার নাম এসেছে। কিন্তু রহস্যজনক বিষয় হচ্ছে গিয়ে ওনার যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যে গত যে 15-16 দিকে বোধহয়, আই থিঙ্ক ওই সময় হাইকোর্ট থেকে এগুলো কোয়াশ হয়ে গেছে, এবং যে বৈষম্য বিরোধী আপনার তাদের যে আমাদের ছাত্র জনতা, তাদের একটা কথাই ছিল যে আসলে আদালতকে যে যেভাবে পারে ব্যবহার করে, এই জন্যই তারা আদালতেরও সংস্কার চেয়েছে। আর 2010 সালের বিষয়ে তো আপনার যে ভদ্রলোককে ইব্রাহিম খালেদ রিপোর্টে বলাই হয়েছিল যে এই মানুষগুলো থেকে দূরে থাকতে হবে সরকারকে, এরা যাতে পুঁজিবাজারের আশেপাশে না আসতে পারে, এবং বাট আনফর্চুনেটলি ওনারাই পুঁজিবাজার কন্ট্রোল করেছেন শেষ পর্যন্ত। আর এখন এই যে নিয়ন্ত্রক সংস্থা যে পদক্ষেপ নিচ্ছে, যেটি আমরা অনেকদিন দেখতে পাচ্ছিলাম না, পার্শিয়ালি হচ্ছিল, যে একজনকে ধরছে আরেকজনকে ছেড়ে দিচ্ছে। এখন কি মানুষ বিশ্বাস করে যে আসলে এই বাজারে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে? দেখুন, এস আলম বলি, সালমান এফ রহমান বলি, ওনারা যে কাজগুলো করছে এই বেআইনিভাবে, এইগুলা কিন্তু এই নিয়ন্ত্রক সংস্থারই প্রশ্রয় তারা করেছে, এবং তাদেরকে ইউজ করেই করেছে, এবং তাদের লোকজনই জড়িত। তো এখন নতুন যে কমিশন হয়েছে, এখন আমরা দেখব যে তারা এই যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধেও আছে, তারা এই ধরনের কাজগুলোতে প্রশ্রয় দিয়েছেন এবং দেখেও না দেখার ভান করেছেন। এখন ধরতে গেলে শুধু তাদেরকে ধরলেও হবে না, তাদের ভেতরে যারা হেল্প করেছেন তাদেরকেও ধরতে হবে। এখন আমরা আশা করব যে কমিশন এখন তো আর কোনো পলিটিক্যাল প্রেশার নাই তার উপরে, এবং কাউকে যে সুবিধা না দিলে তার সমস্যা হবে এই ধরনের বিষয়ও নেই। এখন এই নিরপেক্ষ পজিশনে থেকে তারা কত দূর কি করতে পারে, 60 দিন তো আর বেশি দিন না, তার মাঝখানে ভেতরে আমরা জানতে পারবো যে তারা আসলেই নিরপেক্ষ জায়গা থেকে এবং বিনিয়োগকারীদের স্বার্থের কথা মাথায় রেখে তাদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনতে পেরেছে, এবং প্রুভ করার বিষয়গুলো আমরা দেখব যে তারা আসলেই এই যে জাস্টিস, মানে বিনিয়োগকারীদের মধ্যে জাস্টিস তৈরি করার জন্য কতটুকু প্রস্তুত, ন্যায় বিচার এবং সুশাসনের স্বার্থে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফলো আপ করবেন আশা করছি। দর্শক, আমরা আহসান আল তুহিন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনলাম যে ঠিক কি অভিযোগ, এবং পত্রপত্রিকায় সত্যি কথা এখন যে নিউজ কিন্তু আগের চাইতে অনেক বেশি হচ্ছে, গণমাধ্যমের উপরও নানা রকমের চাপ ছিল, সেগুলো কমে এসছে, এবং নিয়ন্ত্রক সংস্থা আপনার এই গণমাধ্যমের প্রতিবেদনগুলো আমলে নিয়ে, সরকারও আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন দপ্তর থেকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আপনার সেগুলো নিয়ে তদন্ত শুরু করেছে। তো তিনি বলছিলেন যে আসলে যথেষ্ট হাই পাওয়ার্ড ইনভেস্টিগেশন কমিটি, তাদের অ্যাক্সেস টু বিভিন্ন ইনফরমেশন এগুলো আছে, এবং সেগুলো থেকে একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত পক্ষে যার যেখানে দোষ ত্রুটি ছিল সেগুলোর বিচার হবে। এতে রাষ্ট্র, সমাজ এবং আমাদের পুঁজিবাজারে একটি আস্থা ফিরবে যে আসলে যারা অন্যায় করে
তারা আসলে টুডে অর টুমরো এটা দে হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।